হ্যালো, আজকে আমরা ক্লাস 9-এ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হচ্ছে উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা ইংরাজির নাম হচ্ছে ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটা বিজ্ঞানী বার্নেস প্রথম প্রবর্তন করেছিলেন। তাহলে আজকে আমরা কি পড়ব? সালোক সংশ্লেষ নামক উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া পড়ব। এই যে ফটোসিনথেসিস কথাটা এসেছে, ফটোস মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। তার মানে কি হলো না, আলোর উপস্থিতিতে সংশ্লেষ। তাহলে আলোর উপস্থিতিতে সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করবে। আলোর উপস্থিতিতে কি সংশ্লেষ হবে? খাদ্য সংশ্লেষ করবে। এই খাদ্য সংশ্লেষ কে করবে? সবুজ উদ্ভিদ। তাহলে বোঝা গেল যে সালোক সংশ্লেষ হচ্ছে একটা উদ্ভিদের প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা সাহায্যে আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ খাদ্য সংশ্লেষ করবে। এই সালোক সংশ্লেষ কথাটা ইংরাজিতে যেটা এই ফটোসিনথেসিস যিনি প্রবর্তন করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী বার্নেস। এই যে ফটোস শব্দটার অর্থ হচ্ছে দ্যাট ইজ আলো, আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষ। এই যে সবুজ উদ্ভিদ খাদ্য সংশ্লেষ করে সেটা আলোর উপস্থিতিতে করে বলে এটাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে আমরা এবার প্রক্রিয়াটা কি ঘটে একটু দেখি। আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, পাতা হলো গাছের রান্নাঘর। আমরা আজকে কেন পাতা গাছের রান্নাঘর সেটাও জানবো। আমি একটা পাতাকে একটু হাইলাইট করবো বলে এরকম করে আনলাম। আমরা জানি গাছ মূলরোম দ্বারা কি শোষণ করে? জল শোষণ করে। গাছ যে মূলরোম দ্বারা জল শোষণ করে সেই জলটা জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। বোঝা গেল? জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় এবং
সূর্যের আলোর মধ্যে যে ফোটন কণা আছে, তেজোময় কণা, সেই ফোটন কণার সৌরশক্তিটা থাকে, আবদ্ধ থাকে। সেই ফোটন কণাটা পাতায় এসে পৌঁছালো এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড পাতায় গেল। পাতায় গিয়ে পাতার যে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি তৈরি হলো? খাদ্যটা তৈরি হবে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে খাদ্য তৈরি হবে। কি খাদ্য তৈরি হবে? C6H12O6 জাতীয় খাদ্য। এটা আচ্ছা কোথায় তৈরি হবে? এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হবে। প্লাস কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে, যে অক্সিজেনটা গাছ বাতাসে ত্যাগ করবে। এই যে প্রক্রিয়াটাই আসলে হচ্ছে সালোক সংশ্লেষের মূল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি কোথায় সংঘটিত হচ্ছে? পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রধানত সংঘটিত হয়। ওই জন্য পাতাকে গাছের রান্নাঘর বলে। গাছ বাতাসের কার্বন ডাই অক্সাইড মূলরম দ্বারা শোষিত জল দিয়ে রান্না করছে। রান্নাতে কি তৈরি করলো? শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো, যেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6 তৈরি করলো। আর কি তৈরি করলো? অক্সিজেন তৈরি করলো। বোঝা গেল? এই গাছ এই খাদ্যটা তৈরি করতে পারে বলে গাছকে বলা হয় উৎপাদক। একমাত্র পৃথিবীর উৎপাদক হচ্ছে গাছ। আমরা বলি মা খাবার তৈরি করে দেয়, না, মা খাবারটা তৈরি করে দেয় না। খাবারটাকে মা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সাজিয়ে দেয়। খাবার আসলে তৈরি করে, প্রাণীদের খাবারও কে তৈরি করে? গাছ তৈরি করে। এই যে গাছ খাবারটা তৈরি করলো, এই খাবারটা গাছের কোষে কোষে প্রবাহিত হলো। প্রত্যেক কোষে, প্রত্যেকটা জায়গায় কার সাহায্যে যাবে? কার সাহায্যে? না, ফ্লোয়েমের সাহায্যে। যে ফ্লোয়েম বাহিকা আছে, ফ্লোয়েম কলা আছে, সেই ফ্লোয়েম কলার সাহায্যে সারা উদ্ভিদ অঙ্গে খাবারটা গেল। খাবারটা প্রত্যেকটা উদ্ভিদ কোষে গিয়ে সেখানে কি উৎপন্ন করবে? এই খাবারটাই ভাঙবে। এই খাবারটাই থেকেই কি উৎপন্ন হবে? প্রতিটা কোষেতে শক্তি উৎপন্ন হবে। বোঝা গেল? তার মানে গাছ যে খাবারটা তৈরি করলো, সেই খাবারটা গাছ নিজের প্রয়োজনে ব্যবহার করলো। ব্যবহার করার ফলে যে অতিরিক্ত খাবারটা গাছ যেটা পেল, সেই অতিরিক্ত খাবারটা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল যে কোনো অঙ্গে সঞ্চয় করে রাখলো। সেই অঙ্গ থেকে আমরা কি পেলাম? খাবারটা পেলাম। আমি যদি কয়েকটা উদাহরণ দিই, এই যে গাছের খাবারটা বিভিন্ন অঙ্গে সঞ্চয় করে রাখলো, যেমন ধরো মূলে যদি রাখে, সেরকম একটা মূল আমরা খাই খাদ্য হিসেবে, নাম বলো। যেমন গাজর কাণ্ডে সঞ্চয় করে রাখলো, যেটা আমরা খাবো, সেটা হচ্ছে আলু। বিভিন্ন ফলের মধ্যে সঞ্চয় করে রাখে, আমরা তো খাই ফল, বিভিন্ন আম, জাম, বিভিন্ন ফল আমরা খাই। যেমন ফুলে যেমন বৃতিতে সঞ্চয় করে রাখে। চালটা এই রকম মূল কাণ্ডে সঞ্চয় করে রাখে, বিভিন্ন কাণ্ডে। হ্যাঁ, যেমন এই তো কাণ্ডে বললো, মূল কাণ্ড পাতায় সঞ্চয় করে রাখে। সেগুলো দেখো, বিভিন্ন পাতা, আমরা শাক সবজিগুলো খাই না, বিভিন্ন শাক খাই, এবং তৃণভোজী প্রাণীরা এই খাবারগুলো খায়। এই যে খাবারটা সঞ্চয় করে রাখলো, মানুষ তো এইভাবে পেল। তাছাড়া এই যে খাবারটা, এটা ধরো তৃণভোজী প্রাণীরা পেল।
তৃণভোজী প্রাণীদেরকে মাংসাশী প্রাণীরা পেল। এইভাবে খাদ্যটা উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণী খাদকের মধ্যে সঞ্চালিত হলো। বোঝা গেল? এই যে উৎপাদক থেকে খাদ্যটা যে পথে যায়, কোথায় ঢুকে গেল বলো তো? খাদ্য শৃঙ্খলে যদি প্রবেশ করে, তাহলে খাদ্যটা আস্তে আস্তে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, ঘাসফড়িং রস খেলো, ঘাসফড়িংকে খেলো কে? ব্যাঙ। ব্যাঙকে খেলো হচ্ছে সাপ, সাপকে খেলো হচ্ছে ময়ূর। এইভাবে খাদ্যটা সবার দেহে মধ্যে গিয়ে পৌঁছালো। এই যে খাদ্য শৃঙ্খল, তাহলে খাদ্য শৃঙ্খলটা কাকে বলে? খাদ্য শৃঙ্খলটা তৈরি হয় খাদ্য এবং খাদকের সম্পর্কের পরিপ্রেক্ষিতে। দেখো, এই যে ঘাসটা ঘাসফড়িংয়ের খাদ্য, এটা খাদ্য, এবং ঘাসফড়িংটা খাদক। আবার ঘাসফড়িংটা হচ্ছে খাদ্য কার? ব্যাঙের। ব্যাঙটা তখন খাদক। আবার ব্যাঙটা খাদ্য কার? সাপের। সাপটা তখন খাদক। সাপটা হচ্ছে খাদ্য হয়ে গেল ময়ূরের। ময়ূরটা তখন খাদক। তাহলে এ একবার হলো খাদক, তারপরে হয়ে গেল খাদ্য। এও তাই, প্রত্যেকটা খাদ্য হয়ে গেল। এই খাদ্যটা আবার এটা হয়ে গেল খাদক, তারপরে এ হয়ে গেল খাদ্য। তারপরে সাপ দেখো হয়ে গেল খাদক, তারপর সাপ হয়ে গেল খাদ্য। এইভাবে কি খাদ্য এবং খাদকের সম্পর্কের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এই যে খাদ্যটা যেটা উৎপাদক তৈরি করলো, সেই খাদ্যটা সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে পৌঁছে গেল। শুধু খাদ্য এইভাবে পৌঁছায় না, আমরা জানি সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। এই সূর্যের শক্তিটা এই খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি এবং স্থিতিশক্তি রূপে বা স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়ে গেল, ঘুমিয়ে গেল, লুকিয়ে থাকলো। সেই খাদ্যটাকে এবং বিভিন্ন প্রাণী দেহে সেই খাদ্যটা, সেই সূর্যের শক্তিটাই গিয়ে তাপ শক্তি, গতিশক্তি এবং বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে সেই খাদ্যটা, সেই শক্তির সাহায্যেই জীবনের যে যত ধরনের জৈবনিক কাজ কারবার আছে, সমস্ত জৈবনিক কার্যাবলী সুসম্পন্ন হলো। তাহলে বোঝা গেল সালোক সংশ্লেষ কেবলমাত্র উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, এটা জীব জগতের জন্য একটা অতি প্রয়োজনীয় এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এবং কেন গাছের পাতাকে গাছের রান্নাঘর বলে, সেটাও আমরা জানলাম। বোঝা গেল? এরপরে দেখো আমরা দেখব এই যে সালোক সংশ্লেষের বিক্রিয়াটা আমরা দেখব। সালোক সংশ্লেষের বিক্রিয়াটায় দেখছি যে কি লাগছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল। এটা সূর্যালোক আর ক্লোরোফিল। ক্লোরোফিলের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে? 1 অণু গ্লুকোজ তৈরি করছে, প্লাস 6 অণু জল তৈরি করছে, প্লাস 6 অণু অক্সিজেন তৈরি করছে। বোঝা গেল? তাহলে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল, 6 অণু অক্সিজেন। আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের পদার্থ থাকে।
এক ধরনের পদার্থ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে এই যে কার্বন ডাই অক্সাইড আর জল এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েও কি তৈরি হচ্ছে? গ্লুকোজ, জল আর অক্সিজেন। এতে কি কি শর্ত হিসেবে কি কি লাগছে? এটা শর্ত হচ্ছে ক্লোরোফিল আর সূর্যালোক। তাহলে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় কি লাগে? বিক্রিয়ক পদার্থ লাগে। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ কারা? এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একটা শর্ত সাপেক্ষে হয়। এখানে রাসায়নিক বিক্রিয়ার শর্ত কি? এইটা সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের উপস্থিতি। এবং একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেই পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এখানে বিক্রিয়াজাত পদার্থ কি? এখানে বিক্রিয়াজাত পদার্থ হলো 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াটা কোথায় সংগঠিত হয়? জীব দেহের মধ্যে সংগঠিত হয়। এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। বোঝা গেল? এই জৈব রাসায়নিক বিক্রিয়াটাকে আবার বলতে পারি এটা হচ্ছে একটা জারণ বিজারণমূলক বিক্রিয়া। এটা একটা জারণ বিজারণমূলক বিক্রিয়া। এখানে দেখো, আমি একটু বিক্রিয়াটা সরল রেখায় লিখি, তাহলে সুবিধে হবে। এটা হচ্ছে একটা জারণ বিজারণমূলক বিক্রিয়া। এই যে 6 অণু জল আর 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল মিলে কি করছে? 1 অণু C6H12O6 গ্লুকোজ তৈরি করছে, 6 অণু জল তৈরি করছে আর 6 অণু অক্সিজেন তৈরি করছে। এইটা তৈরি করছে। এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাকে শর্ত সাপেক্ষে, শর্তগুলো আগে বলে দিয়েছি, এটাকে বলা হচ্ছে একটা জারণ বিজারণমূলক বিক্রিয়া। এই যে কার্বন ডাই অক্সাইড থেকে, কার্বন ডাই অক্সাইডটাই কিসে দেখো থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে হাইড্রোজেনের সংযোজন ঘটছে। হাইড্রোজেন ওখানে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। এটা হচ্ছে একটা বিজারণমূলক বিক্রিয়া। এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। আবার দেখো, এই যে জল থেকে অক্সিজেনটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হলো? এখানে হাইড্রোজেনের অপসারণ ঘটলো। ওই জন্য এটা হচ্ছে একটা জারণমূলক বিক্রিয়া। এটা হচ্ছে একটা কি? জারণমূলক বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষ হলো একটা জারণ বিজারণমূলক বিক্রিয়া। সালোক সংশ্লেষ হলো একটা জারণ বিজারণমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া। সালোক সংশ্লেষ হলো একটা জারণ বিজারণমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া। এই যে সালোক সংশ্লেষকে বলা হচ্ছে, আবার আমরা জানি বিপাক 2 প্রকার। আমরা কি জানি? বিপাক হচ্ছে 2 প্রকার। বিপাক কত প্রকার? 2 প্রকার। বিপাক কাকে বলে? উপচিতি বিপাক, আর একটা হচ্ছে অপচিতি বিপাক।
বিপাক কাকে বলে? প্রতিটি জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গঠনমূলক এবং ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে চলেছে। কি বললাম না, প্রতিটি জীবদেহের প্রতিটি কোষে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গঠনমূলক বা ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন শর্ত সাপেক্ষে সংঘটিত হয়ে চলেছে। এটাই হচ্ছে বিপাক। এই বিপাক যখন গঠনমূলক হবে তখন সেটাকে বলা হয়, এই গঠনমূলক বিপাকটাকে বলা হয় উপচিতি বিপাক। দেখো, উপচিতি বিপাক যে গঠনমূলক সেটা তুমি কিভাবে মনে রাখবে? আমি তো এরকম ছোটবেলায় মনে রাখতাম, উপকার শব্দটা মনে রাখতাম, মানে একটা একটা কিছু গেইন করা। ঠিক আছে, সেইখান থেকে আমি বললাম এখানেও একটা গেইন হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে গঠনমূলক বিপাক, তার মানে কি কোষের কিছু প্রাপ্তি হচ্ছে, যার ফলে এখানে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? ঠিক সেই রকম অপচিতি বিপাক হচ্ছে একটা ভাঙনমূলক, এটা হচ্ছে ভাঙনমূলক একটা বিক্রিয়া, ভাঙনমূলক বিক্রিয়া বিপাক। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে? শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। বোঝা গেল? ধরো এই যে সালোক সংশ্লেষকে বলা হচ্ছে একটা গঠনমূলক বিপাক বা উপচিতি বিপাক। আমি একটা কোষ এঁকেছি, এইটা, এই কোষের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হচ্ছে? C6H12O6 গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন গ্লুকোজটা কোষের যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের মধ্যে মিশছে, তার ফলে কি হচ্ছে? কোষের ওজনটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাচ্ছে বলে এখানে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। কারণ এখানে কি হচ্ছে? জল আর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে গ্লুকোজটা তৈরি হচ্ছে। ওই জন্যে সালোক সংশ্লেষ হলো একটা উপচিতি বিপাক। আবার যখন আমরা শ্বসন পর্ব দেখব, কোষের মধ্যে এই যে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়ে এখানে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি উৎপন্ন হয়, এটিপি। বোঝা গেল? এইটার ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। ওজনটা কি পায়? ওজনটা হ্রাস পায়। ওই জন্যে শ্বসনটা হলো একটা অপচিতি বিপাক। এখানে শুষ্ক ওজন কি পায়? বৃদ্ধি পায়, শুষ্ক ওজন বাড়ে, আর এখানে শুষ্ক ওজনটা কমে যায় শ্বসনেতে। তাহলে বোঝা গেল কেন সালোক সংশ্লেষকে আমি উপচিতিমূলক বিপাক বলে ডাকবো, এবং দুটো বিপাকের আমরা পার্থক্যটাও দেখলাম। সবুজ উদ্ভিদ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংগঠিত করে, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা কোষের মধ্যে
যে খাদ্যটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়, সংশ্লেষ হয়, সেটা প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজমে কি হয়, অঙ্গীভূত হয়। অঙ্গীভূত হয়, বোঝা গেল? তাহলে এই অঙ্গীভূত হওয়া, এটাকেই আমরা বলতে পারি আত্তীকরণ। যেসব সবুজ উদ্ভিদ, এর মাধ্যমে সবুজ উদ্ভিদের কি হয়ে যাচ্ছে, পুষ্টি প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। পুষ্টি প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে, এই পুষ্টিটাকে বলা হয় স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি, এই স্বভোজী পুষ্টির দুটো পর্যায়। নাম্বার ওয়ান হচ্ছে সংশ্লেষ। এখানে খাদ্য সংশ্লেষ হচ্ছে, গ্লুকোজ সংশ্লেষ হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আত্তীকরণ। বোঝা গেল? এই স্বভোজী পুষ্টি, এই যে স্বভোজী পুষ্টি পদ্ধতি, একে বলা হয় হলোফাইটিক পুষ্টি। একে কি বলা হয়? হলোফাইটিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টি, স্বভোজী পুষ্টিটাকে বলা হয়। বোঝা গেল? তাহলে আর একটা পুষ্টি পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। সেই পুষ্টি পদ্ধতিতে 5টা ধাপ আছে: খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক বা পাচন, পাচিত খাদ্যের সারাংশ শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ, অপাচ্য খাদ্যের বহিষ্করণ। সেটাকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। যেমন আমাদের পুষ্টিটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষের সাধারণ ভাবনা চিন্তা। এবং সালোক সংশ্লেষটা যে পাতায় সংগঠিত হয়, এরপর আমরা দেখব সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? পাতায় সংগঠিত হয়। এই যে পাতাটার যদি প্রস্থচ্ছেদ কাটি, দেখবো এখানে পাতার এই যে ঊর্ধ্বত্বক, এটা হচ্ছে ঊর্ধ্ব বহির্ত্বক। হ্যাঁ, ঊর্ধ্ব বহির্ত্বকের নিচে এরকম কোষ আছে। এই লম্বাটে কোষগুলোর নিচে গোলাকার ডিম্বাকার কোষ আছে। এখানে হচ্ছে তারপরে নিম্ন বহির্ত্বক। বোঝা গেল? এই যে কোষগুলো, এই কোষগুলোকে বলা হয়, এই কোষগুলোকে বলা হয় প্যালিসেড, প্যারেনকাইমা। প্যারেনকাইমা। আর এইগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা।
এই প্যারেনকাইমা কোষগুলো নিয়ে গঠিত পাতার কলাকে বলা হয় মেসোফিল কলা। মেসোফিল কলা। এই মেসোফিল কলা সালোক সংশ্লেষের প্রধান স্থান। বোঝা গেল? এই মেসোফিল কলায় কি আছে? এই যে যেগুলো আঁকছি এগুলো হচ্ছে কোরোপ্লাস্ট। মেসোফিল কলায় প্রচুর কোরোপ্লাস্ট আছে। এই যে কোরোপ্লাস্টগুলো, আমরা যদি কোরোপ্লাস্টের একটা ছবি আঁকি তাহলে দেখব কোরোপ্লাস্ট দ্বি-একক পর্দা বিশিষ্ট একটা কোষ অঙ্গাণু। এটা কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিডের একটা ভাগ হচ্ছে সবুজ রঙের প্লাস্টিডকে কোরোপ্লাস্ট বলে। কোরোপ্লাস্ট এই রকম চ্যাপ্টা থলির মতো অনেক অংশ নিয়ে তৈরি। এই চ্যাপ্টা থলিগুলোকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলো আস্তে আস্তে ওপরে ওপরে সঞ্চিত হয়ে যে গঠন তৈরি করে এই গঠনটাকে বলা হয় গ্রানাম। অনেকগুলো গ্রানাম মিলিত হয়ে তৈরি হয় গ্রানা। গ্রানামগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে ল্যামেলি দিয়ে। বোঝা গেল? এই যে কোরোপ্লাস্ট, এই কোরোপ্লাস্টের এটা গ্রানা, আর এটাকে বলা হয় এই যে ম্যাট্রিক্স বা ধাত্র, এটাকে বলা হয় স্ট্রোমা। এই যে সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষের দুটো পর্যায় আছে। সালোক সংশ্লেষের দুটো পর্যায় আছে। একটা হচ্ছে আলোক দশা, আর একটা হচ্ছে অন্ধকার দশা। এটা হচ্ছে পর্যায় 1, এটা পর্যায় 2। এই যে 1 নম্বর পর্যায়টা আলোক দশাটা কোথায় সংগঠিত হয়? আলোক দশাটা গ্রানায় সংগঠিত হয়। আর 2 নম্বর পর্যায়টা অন্ধকার দশাটা স্ট্রোমায় সংগঠিত হয়। বোঝা গেল? তাহলে এই হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। সালোক সংশ্লেষের প্রধান স্থানটা আমরা ব্যাখ্যা করলাম। কি ব্যাখ্যা করছি? স্থান, সালোক সংশ্লেষের স্থান। বোঝা গেল? কেন মেসোফিল কলা সালোক সংশ্লেষের প্রধান স্থান? এরপর তাহলে কি শুধুমাত্র পাতার মধ্যেই সালোক সংশ্লেষ ঘটে, আর কোথাও সালোক সংশ্লেষ সংগঠিত হয় না? দেখি আর কোথাও সালোক সংশ্লেষ সংগঠিত হয় কি না। কোন কোন অঙ্গে সালোক সংশ্লেষটা সংগঠিত হয় সেটা দেখি। সালোক সংশ্লেষ আর যে যে অঙ্গে সংঘটিত হয় সেটা কোথায় কার হয় দেখি। মূলে সালোক সংশ্লেষ হয় কিনা দেখি। মূলে সালোক মূল আগে লিখে নিয়ে কাণ্ড, পাতা তো দেখলাম মূল কাণ্ড পাতা, ফুল, ফল, সালোক সংশ্লেষ হয় কিনা দেখি। এবং হচ্ছে পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড,
পর্ণকাণ্ড আর পত্রকণ্টক। তাহলে আমরা এই যে সালোক সংশ্লেষের প্রধান স্থান বললাম পাতার মেসোফিল কলা, এখন দেখব অন্যান্য যে গাছের অংশগুলো আছে তাতে সালোক সংশ্লেষ সংগঠিত হচ্ছে কি না। যেমন হচ্ছে মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল, গুলঞ্চের, তাহলে পাতা ছাড়া আর কোথায় কোথায় সালোক সংশ্লেষ সংগঠিত হয় সেটা দেখতে গিয়ে আমরা দেখছি গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়, অর্কিডের বায়বীয় মূলে সালোক সংশ্লেষ হয়। বোঝা গেল? তাহলে এবার বলো তো কাণ্ডে কোথায় কোথায় সালোক সংশ্লেষ হয়? তোমরা কি এমন কিছু শাক পাতা খাও, শাক, যার কাণ্ডটায় সালোক সংশ্লেষ হয়? আমরা তো প্রচুর খাই, লাউ খাই, লাউ শাক, লাউ শাকের যে স্টেম, কাণ্ড, কুমড়ো শাকের কাণ্ডটা আমরা খাই, লাউ, কুমড়ো, কলমি, এই যে সবুজ কাণ্ড যাদের, সেখানেই সালোক সংশ্লেষ হয়। বোঝা গেল? পুঁই শাক, হ্যাঁ, এগুলো সবেতেই কি হয়? কাণ্ডতে সালোক সংশ্লেষ সংগঠিত হয়। এবার বলো তো ফুল, ফুলে সালোক সংশ্লেষ হয়, সবুজ ফুল কোথায় পাবো? না, তোমরা চালতার টক খেয়েছো? চালতার ওপরের যেটা খাই সেটা কিন্তু আসলে ফুলের বৃতি। আমরা চালতার কোনটা খাই? চালতার যেটা খাই সেটা হচ্ছে ফুলের বৃতিটা আমরা খাই। তাহলে এখানেই সবুজ অংশ, এটাতে সালোক সংশ্লেষ হবে। তাছাড়া ফুলের বৃন্ত, বৃন্তে সালোক সংশ্লেষ হয়। বৃন্ত মানে হচ্ছে ফুলের বোঁটা। এমন কিছু সবুজ বোঁটার তোমরা উদাহরণ দাও যাতে সালোক সংশ্লেষ হয়। যেমন হচ্ছে ধরো জবা, জবার বোঁটা, যে কোনো ফুলের বোঁটা যখন সবুজ যে বোঁটাগুলো যে ফুলের, সেগুলোতেই সালোক সংশ্লেষ হয়। বোঝা গেল? এবার হচ্ছে ফলে সালোক সংশ্লেষ হয়। কাঁচা আম, কাঁচকলা বলা হয় না, কাঁচকলা, এগুলোতে সালোক সংশ্লেষ হবে। এবার হচ্ছে পর্ণকাণ্ড, পত্রকণ্টক। পর্ণকাণ্ড কি বলতো, পত্রকণ্টক কি বলতো? আমি একটা গাছ আঁকছি, দেখো। তোমরা গাছটা মনে হয় চেনো। এটা ক্যাকটাস জাতীয় একটা গাছ। এই ক্যাকটাস জাতীয় গাছটা কোথায় জন্মায়? মরুভূমিতে জন্মায়। যেমন আমি বলতে পারি ফণি মনসা। এদের কি হয়? পাতাগুলো পত্র টু কাঁটা, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। ওখানে তো জলের প্রচণ্ড অভাব দেখা দেয়, সেই বাষ্পমোচনটা রোধ করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়, সেটাকে বলা হয় পত্রকণ্টক। আর এই যে পাতার মতো কাণ্ডগুলো তৈরি হয়, রসালো, ভেতরটা মিউসিলেজ আছে প্রচুর পরিমাণে, হ্যাঁ, এগুলোকে বলা হয় পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড। তাহলে এই পত্রকণ্টক এবং পর্ণকাণ্ড, এখানেও সালোক সংশ্লেষ সংগঠিত হয়। এরপরে বলো উদ্ভিদের একটা পরিবর্তিত অংশ হচ্ছে আকর্ষ। আকর্ষ, আকর্ষ কি সালোক সংশ্লেষ সংগঠিত হয়? হয়। যে কোনো সবুজ আকর্ষেই সালোক সংশ্লেষ সংগঠিত হয়। এটাও দেখা যায় লাউ, কুমড়ো গাছের দেখা যায় আকর্ষ। তাহলে আমরা দেখলাম যে পাতা ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশগুলো কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
যদিও আমাদেরকে সর্বদা বলতে হবে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। বোঝা গেল? আরেকটি বিষয় এখন আমরা আলোকপাত করব, সেটা হচ্ছে সালোক সংশ্লেষকে বলা হয় অঙ্গার আত্তীকরণ বিক্রিয়া। অঙ্গার আত্তীকরণ বিক্রিয়া সালোক সংশ্লেষকে কেন বলা হয় সেটা আমরা দেখব। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে মূলরোম দ্বারা শোষিত জল, এই দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এই বিক্রিয়ক পদার্থগুলো আলটিমেটলি তৈরি করছে C6, H12O6। এই যে C6 গ্লুকোজ অণুটার কার্বনটা, এই কার্বনটা কোথা থেকে পেল? গ্লুকোজটা এই বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে পেয়েছে। এই বাতাসের কার্বন ডাই অক্সাইডের কার্বনটা গ্লুকোজ নামক শর্করা জাতীয় খাদ্য, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে, তার মধ্যে অঙ্গীভূত হয়ে আছে। ওই জন্যে সালোক সংশ্লেষকে বলা হয়, সালোক সংশ্লেষ হলো একটা অঙ্গার আত্তীকরণ বিক্রিয়া। অঙ্গার আত্তীকরণ বিক্রিয়া। অঙ্গার মানে কি জানো? কয়লার অপর নাম অঙ্গার। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এখন আমরা সালোক সংশ্লেষের সাধারণ যে বিভিন্ন দিক, সেই দিকগুলো আলোচনা করলাম। সালোক সংশ্লেষের যে বিভিন্ন দিক, সেই দিকগুলো আলোচনা করলাম। এরপরে আমরা প্রবেশ করব সালোক সংশ্লেষের মূল পদ্ধতিতে। তারপরে আমরা দেখব সেই পদ্ধতিটার পরে যে সালোক সংশ্লেষের তাৎপর্য কী। বোঝা গেল? এর পরের ভিডিওতে আমরা ওইগুলো দেখব।